আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। গণভোট নিয়ে মুখোমুখি দেশের রাজনৈতিক দলগুলো। তাদের এই বিরোধ দেশকে গভীর সংকটে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সংঘাতময় হওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচন ভেস্তে যাওয়ার শঙ্কা তাদের। সেই সাথে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করছেন তারা। একে অপরের প্রতি আস্থার ঘাটতি এবং দলীয় স্বার্থকে বড় করে দেখায় পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হচ্ছে বলে মনে করেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে গণভোটের সুপারিশ দিয়েছে ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে গণভোটের মাধ্যমে যেন পরবর্তী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করে। তবে গণভোটের দিনক্ষণ ঠিক করবে সরকার। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো একমত থাকলেও ভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র পর্যায়ে পৌঁছেছে। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় এনসিপি, আর জামাত ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলো নভেম্বরে গণভোট চায়। অন্যদিকে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের দাবিতে অনড় বিএনপি। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থার পেছনে আস্থার সংকটকে দায়ী করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। আমি যদি ওই নীতিতে বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করলে কিন্তু এত গণ্ডগোল আসে না। কিন্তু আমার মনে হয় এখানে দলীয় স্বার্থটা বড় করে দেখা হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে বলছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। ফেব্রুয়ারি নির্বাচন নির্দিষ্ট একটা সংখ্যা আছে। এবারের সংকটটা এমন হবে যে আমাদের অস্তিত্ব নিয়ে টান পড়বে, কারণ আমরা জানি যে আমাদের চারিদিকে যে দেশটা ঘিরে রয়েছে তারা আমাদের এই অভ্যুত্থানটাকে কোনো সময় সমর্থন করে নাই। দ্রুত এমন অনৈক্যের সমাধান না হলে সেনা অভ্যুত্থানের শঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। সেনাবাহিনী যখনই ঢুকে পড়বে, যখন উপায় নেই, সিভিলিয়ান সরকার কিছু করতে পারছে না জনগণের জানমাল নিরাপত্তার জন্য, দেশের জন্য, তখন তারা ইন করে ফেলে। যদি বাংলাদেশ একটা অরাজকতা অবস্থা হয়, ইউনাইটেড নেশন হয়তো বলবে কি করা যাবে এখানে, এখন একমাত্র সেনাবাহিনী এটাকে সামলাতে পারবে এবং ইন্ডিয়াও সেটাকে সাপোর্ট করবে। তো এই সমস্ত কথা তো রাজনৈতিক দলগুলির মাথায় রাখা দরকার, কারণ সবচেয়ে বেশি আক্রমণ হবে তাদের উপরে। এই সংকট সমাধানে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মত বিশেষজ্ঞদের। যে সংকট যেন না বাড়ে, দেশের জন্য নির্বাচনের দিকে এগিয়ে যায়, সে কথাগুলি মাথায় রেখে উনি একটা তারিখ দিয়ে দেবেন। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করতে পারে কিন্তু, এবং এখানে মনে হয় ইউনূস সাহেবকে একটা বড় ভূমিকা নিতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে ৩ বাহিনীকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিচ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং শান্তিপূর্ণ হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে ৩ বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন ৩ বাহিনীর প্রধান। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, ২৫০০-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলা ১ কোম্পানি সেনা মোতায়েন থাকবে। বৈঠকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ৩ বাহিনীর প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করল নির্বাচন কমিশন। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক নির্দেশনার পর এমন অফিস আদেশ জারি করেছে কমিশন। ইসির সংস্থাপন শাখা থেকে ইতোমধ্যে আদেশটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়, বিদেশ ভ্রমণ সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের পাশাপাশি এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত দরকারি কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। এছাড়া ইসি আদেশে এনআইডি মহাপরিচালক সহ সব মাঠ কর্মকর্তাদের বিদেশ সফর সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত মানতে বলা হয়।
এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শনিবার সকালে পটুয়াখালীতে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি একথা বলেন। একই সাথে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রিজাইডিং কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। কর্মশালায় জেলার ৮ উপজেলার নির্বাচন কমিশন কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের ৬০ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অর্থই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব। জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের পৃথক ২ মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। এর আগে ২৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। তার আগে রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর ট্রাইব্যুনাল ১-এ জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ১৩তম দিনের সাক্ষ্য নেওয়া হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আজও বিএনপির পক্ষ থেকে শুনানি করা হবে। এর আগে বুধবার নওগাঁর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। তার আগে জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। শুনানির প্রথম এবং দ্বিতীয় দিন হয় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষের শুনানি। গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৮ ব্যক্তি আপিল করেন। রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে মোহাম্মদ রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এতে বিপ্লব নামে আরেকজন আহত হয়েছেন। শনিবার রাত 10:45টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় পেপার বাবু ও তার সহযোগী মোবারককে আটক করেছে পুলিশ। রমনা জোনের সহকারী উপ পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন জানান, মুরগি ব্যবসা ঘিরে আধিপত্যের জেরে মোটরসাইকেলে এসে রাসেল ও বিপ্লবের উপর হামলা চালানো হয়। মূল হোতা পেপার বাবুর নামে এর আগেও হত্যাসহ বিভিন্ন মামলা থাকার তথ্যও জানান পুলিশের এই কর্মকর্তা। পেপারবাবুর সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, মুরগির ব্যবসায় এখানে একজন আরেকজনকে বসতে দিবে না, এ নিয়ে কিছুদিন পূর্ব থেকেই একজন আরেকজনকে হুমকি দিয়ে আসছিল। নবীনগর হাউজিংয়ের মেন রোড ৪ নম্বর রোড, যেটা ৪ নম্বর রোডের পশ্চিম মাথায়, এখানে এসে তারা বিপ্লব এবং রাসেল গল্প করছিল দোকান শেষ করে। তো অতর্কিতভাবে 2টা মোটরসাইকেল এসে তাদেরকে কুপিয়ে আহত করে। একজনের পিছনে আঘাত লাগে, একদম মেইন যে রগ আছে রগটা কেটে যায়। তৎক্ষণাৎ প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। আর বিপ্লবের হাতে কোপ লাগে, বিপ্লবকেও তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভোলার মেঘনা নদীতে হঠাৎ করে দেখা দিয়েছে রাক্ষসের সাকারফিশ। এমনকি নদী ও নদীর সঙ্গে যুক্ত খালগুলোতেও এই মাছ পাওয়া যাচ্ছে। ইলিশের নিরাপদ অভয়স্থলে এই মাছ পাওয়ায় ইলিশের ডিম ও রেণু রক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইলিশ গবেষকরা। কারণ এই সাকারফিশের প্রধান খাদ্য হচ্ছে মাছের ডিম ও রেণু। এদিকে দেখা মাত্র সাকারফিশ মেরে ফেলার পরামর্শ সংশ্লিষ্টদের। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা।
একসময় অ্যাকোরিয়ামের ফিশ ছিল দক্ষিণ আমেরিকার এই সাকার ফিশ। দেশে প্রথম ঢাকার বুড়িগঙ্গায় এই মাছ পাওয়া যায়। ময়লা পানি পরিষ্কার করতে এই মাছ ব্যবহার করলেও এটি দেশীয় মাছের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মিঠা পানির অঞ্চল ভোলার মেঘনা নদীতেও পাওয়া যাচ্ছে এই ভয়ঙ্কর মাছ। ইলিশের অভয়স্থলে এর বিচরণের কারণে ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ সাকার ফিশের প্রধান খাদ্যই হচ্ছে দেশীয় মাছের ডিম ও রেণু। বাসস্থান নিশ্চিত করতে মাছটি দেশীয় প্রজাতির মাছ খেয়ে ফেলার প্রতিযোগিতাও করে। আমরা ভুল মাছ পেয়ে মাছটা থাকার পরে কোনো পনাটনা হইতেছে না, যে কোনো মাছের জন্যই হোক এই সমস্ত মাছে খায়া ফেলায়। এই মাছগুলা ধ্বংস করার দরকার নাইলে এই মাছ খালে বিলে নদীতে সব কানি পাওয়া যায়। ইটা তার খাল বিল ছড়া যেতেছে। এই সমস্ত রাতকুশা মাছ থাকলে ইলিশের বাচ্চা, যে কোনো মাছের বাচ্চা কিন্তু জন্ম হবে না। এতে ইলিশের উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা। এটা অত্যন্ত ক্ষতিকর আমাদের দেশীয় প্রজাতির ইনল্যান্ড রিভার এবং অনুরূপ অন্যান্য জলাশয়ের জন্য। ইলিশ ডিম ছাড়ার পর অভয়স্থলের রেণু বা জাটকা রেখে সাগরে ফিরে যায়। তাই ইলিশ রক্ষায় সাকার ফিশ মেরে অন্য মাছের খাবার বানানোর পরামর্শ এই ইলিশ গবেষকের। তবে তিনি বলেন এর জন্য দরকার প্রচারণা। আমরা জেলেদেরকে সচেতন করছি এই বিষয়ে এবং প্রত্যেকের একই সাথে অনুরোধ করব, যারা যেখানে এটা পাবেন এটাকে আপনারা ধ্বংস করে ফেলবেন। জেলা মৎস্য অফিসের তথ্যে এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,85,000 মেট্রিক টন। এটি দেশীয় উৎপাদনের 34 থেকে 35 ভাগ। কিন্তু সাকার ফিশ নদীতে থাকলে ইলিশ উৎপাদন নিয়ে শঙ্কা সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV। সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে চলা কাটাখালী খাল অযত্ন আর অবহেলায় এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। খালে পড়ে থাকা ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে অতিষ্ঠ পৌরবাসী, বাড়ছে রোগ ব্যাধিও। স্থানীয়দের অভিযোগ, খাল পরিষ্কারের জন্য মাসে 2.5 লাখ টাকা ব্যয়ে 31 জন লোক নিয়োগ দেওয়া হলেও তাদেরকে কখনো কাজ করতে দেখা যায়নি। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। ব্রিটিশ সরকারের আমলে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য সিরাজগঞ্জে কাটাখালী খালটি খনন করে যমুনা নদীর সঙ্গে সংযোগ করা হয়। এই খাল ঘিরেই গড়ে উঠেছিল সিরাজগঞ্জ শহর। কিন্তু 1962 সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করার ফলে খালটির সংযোগ বিচ্ছিন্ন হয়। অবশেষে 2019 সালে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে 22 কিলোমিটার এ খালটি পুনরায় খনন শুরু হয়। পৌরবাসী বলছেন, খননের কয়েক বছর পর পৌরসভার সঠিক তদারকি ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনা ফেলার কারণে স্বাভাবিক গতিপথ ও সৌন্দর্য হারিয়েছে খালটি। বিগত সরকারগুলোর আমলে এক সময় একটা প্রজেক্ট এসেছে, সেই প্রজেক্টে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে। একটা সুন্দর পরিকল্পিত কাটাখালী কিন্তু আমরা এখনো পাই নাই। কাটাখালী পূর্ববর্তী থেকে আসুক, এখানে জঞ্জাল পরিষ্কার হোক। এই যেভাবে মানুষ জঞ্জাল ফেলে এটা বন্ধ করা হোক, কেউ দেখার কেউ নাই, কর্তৃপক্ষ কিছু দেখে না। আমরা এর মধ্যে শুনলাম যে পৌরসভায় কিছু আউটসোর্সিং লোকও নিয়োগ করেছে, কিন্তু কোনো দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না। জনবল সংকটের কারণে পরিচ্ছন্ন করা যাচ্ছে না বলে জানান এই পৌর কর্মকর্তা। কাটাখালী খালকে আমাদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেকবার অভিযান চালিয়েছি। জনবল স্বল্পতার কারণে 100% সফল কাম হতে পারিনি। কাটাখালী খালের সৌন্দর্য বর্ধনে 700 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সিরাজগঞ্জ পৌরসভা সহ গাইবান্ধা এবং জামালপুরের ইসলামপুর, এই 3টি পৌরসভাকে মডেল ধরে একটি প্রজেক্ট এখানে পাশ হয়েছে। এই প্রজেক্টটি টোটাল হচ্ছে প্রথম ফেজে 700 কোটি টাকা, 3টা পৌরসভা মিলে। সংকট সমাধানে খালটির পাড়ে কয়েকটি ডাস্টবিন স্থাপন ও সঠিক তদারকির দাবি জানান পৌরবাসী। লিওন আজাদ, RTV। দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সংস্কার না করায় খানাখন্দে ভরে গেছে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া সড়ক। উঠে গেছে কার্পেটিং, ভেসে উঠেছে ইটের খোয়া। প্রায় ঘটছে হতাহতের মতো ঘটনা। সড়কটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যাত্রী ও পথচারী। তবে সড়কটি দ্রুত সংস্কারের আশ্বাস LGEDর। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে তেমোহনী মানিকমুড়া পর্যন্ত 5 কিলোমিটার সড়কের চিত্র এটি। কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, নাথের পেটুয়া, নোয়াখালী সোনাইমুড়ির যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য ছোট বড় খানাখন্দ, পিচ ও কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে ডোবার মতো গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের।
এই রাস্তা দিয়ে সুস্থ লোকজন চলাফেরা করা কষ্ট হয়ে গেছে এবং অসুস্থ গর্ভবতী মায়েরা জানি কি অবস্থা হয় বুঝেন। রিক্সা চালায়, রিক্সা প্রত্যেক দিন ভাঙে। আমরা 10 টাকা রুজি করলে 500 টাকা গাড়ির খাবাইতে হয়। বন্যা ধরি এরপরে এই রোডের কোনো কাজ কাম হয় নাই, গর্ত। এই খালটার পাশে যদি গাইড ওয়াল দিয়ে যদি রাস্তাটা যদি করা হয় এবং আরো উঁচা করে করা হয় তাহলে আর রাস্তার কোনো অবনতি হবে না। এই রাস্তার দ্রুততা কাজ করার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে ঠিকাদার নিয়োগ হলে এই অর্থ বছরের মধ্যে কাজ শেষ করার কথা জানান এলজিইডির এ কর্মকর্তা। এই অর্থ বছরের আওতায় আমরা এটার মেজারমেন্ট করে সবকিছু প্রক্রিয়াধীন করে আমরা এটা জেলায় পাঠিয়েছি এবং জেলা থেকে ইনশাআল্লাহ এটা খুব দ্রুত দরপত্র প্রক্রিয়া আহ্বান করা হবে এবং ঠিকাদার নির্বাচিত হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ এই অর্থ বছরের মধ্যে আমরা এটার কাজ সম্পাদন করব। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার ও দুপাশে প্রশস্ত করে কাজ শুরু করার দাবি ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। দিনাজপুরের আত্রাই নদীর জয়ন্তিয়া ঘাটে দীর্ঘদিন ধরে ঝুলে আছে জনগুরুত্বপূর্ণ জয়ন্তিয়া সেতু নির্মাণ কাজ। 2 মেয়াদের সময় বাড়িয়েও 6 বছরে সম্পন্ন হয়েছে মাত্র 61%। ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে সেতুর ভবিষ্যৎ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বীরগঞ্জ ও খানসামা উপজেলার প্রায় 10 লাখ মানুষ। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে নতুন টেন্ডার নিয়ে বাকি অংশের কাজ করা হবে। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 2018 সালের 25 সেপ্টেম্বর দিনাজপুরের আত্রাই নদীর জয়ন্তিয়া ঘাটে 44 কোটি 16 লাখ টাকা ব্যয়ে 450 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুরমা কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী 2021 সালের এপ্রিলে নির্মাণ কাজ শেষ হবার কথা থাকলেও 2 মেয়াদে সময় বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 61%। 9টি স্পেনের মধ্যে সম্পন্ন হয়েছে 3টি স্পেনের কাজ অসমাপ্ত রেখেই নির্মাণ সামগ্রী ও স্থাপনার যন্ত্রাংশ নিয়ে লাপাত্তা ঠিকাদার। এদিকে দীর্ঘদিনেও সেতু দৃশ্যমান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। 17 সাল থেকে মনে করেন আজকে 2025 সাল, এই 25 সাল পর্যন্ত এই ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি ভাই। অর্ধেক কাজ হয়ে ঠিকাদার পালিয়ে গেছে ভাই। স্কুলের ছাত্রছাত্রীরা অনেক সময় নৌকা ধরতে গেলে মোটরসাইকেল সহ পড়ে যায়। আবার দেখা যায় যে আমরা এপার থেকে আবার ডাক্তারের কাছে যাওয়া লাগে, রুগী ধরে মেডিকেল যাওয়া লাগে, অনেক সময় মেডিকেলে যাওয়ার আগেই রুগী মারা যায়। নতুন করে টেন্ডার আহ্বান করার প্রস্তুতি চলছে বলে জানান এলজিইটির এই প্রকৌশলী। 28 দিন পরে এই কাজটি আমরা বাতিল করে দেব। তার সঙ্গে সম্পাদিত চুক্তি আমরা বাতিল করে পরবর্তীতে দরপত্র আহ্বানের মাধ্যমে আমরা কাজ বাস্তবায়ন, নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ বাস্তবায়ন করব। সেতুটি নির্মাণ হলে 2 উপজেলার অন্তত 10 লাখ মানুষের জীবনমান পরিবর্তন হবে বলে আশাবাদী স্থানীয়রা। সাকিব আল হাসান, RTV। চিকিৎসক ও জনবলের তীব্র সংকটের কবলে পড়েছে বরগুনা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বন্ধ রুমে ঝুলে আছে অপারেশন থিয়েটারের লাইট। 1 দশকেও হয়নি কোনো রোগীর অপারেশন। ব্যবহার হচ্ছে না এক্সরে মেশিন। হাসপাতালটিতে 27 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 4 জন। এদের মধ্যেও অনেকে নিয়মিত আসছেন না কাজে। বরগুনা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হচ্ছেন 30 জন। জ্বর, সর্দি, কাশি সহ ছোট বড় সমস্যা নিয়ে বহির্বিভাগে চিকিৎসক দেখাতে আসেন 1.5 শতাধিক রোগী। তবে হাসপাতালটিতে চিকিৎসকের দেখা মেলা ভার। 27 জন চিকিৎসক কর্মরত থাকার কথা থাকলেও আছেন 4 জন। যারা আছেন তাদের অনেকেই আসছেন না হাসপাতালে। গেল 10 বছরেও কোনো অপারেশন হয়নি এই হাসপাতালে। বন্ধ রুমে ঝুলে আছে অপারেশন থিয়েটারের লাইট। ব্যবহার হচ্ছে না এক্সরে মেশিন। ভোগান্তিতে স্থানীয়রা। এত গরমে বাচ্চা ভিতরে রাখি না, সকাল থেকে বেরোয় আছে। আমরা আসছে দাঁড়াই থেকে দেখাইতে পারি না, অনেক সময় আমাকে ব্যয় হয়ে যায়। আর একজন ডাক্তার কি এতগুলো রোগী দেখা সম্ভব? এত বড় একটা হসপিটাল, একজন ডাক্তারের কিছু হয়? রাত্রে একজন রোগী অসুস্থ হয়ে পড়লে নিয়ে আসলে জরুরি বিভাগে অনেক সময় ডাক্তার থাকেও। অনিয়মের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন সহ বিক্ষোভ করেছে এলাকাবাসী। তবুও মেলেনি সমাধান। অনেক সময় ডাক্তাররা আসে, অবহেলা করে, রোগী খুব কষ্ট ভোগ করে, কিন্তু আইও তো পরে বাহিরে আবার চলে যাওয়া। এখানে এক্সরের জন্য দিছি, এক্সরে এখানে নাকি হয় না।
বাহির দিয়ে আমার এক্সরে করাইয়া সাবজেক্ট দেখাতে হবে। ডাক্তার কম, নার্স কম, সিরিয়ালে গিয়ে অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগে, ডাক্তার ঠিক মতন পাওয়া যায় না। এই ছেলে নিয়েছি, তারপরে অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়াই আছি। সরেজমিনে দেখা যায় 4 জন চিকিৎসক থাকার কথা থাকলেও অফিসে আসছেন না অনেকে। মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাদের। উপকূলীয় এই অঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই চাওয়া স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিশ্রুত ত্রাণের ৭৫% আটকে রেখেছে ইসরায়েল। এর মধ্যে শুধুমাত্র 1/4 ঢুকতে দেওয়া হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানায় 10 থেকে 31 অক্টোবর পর্যন্ত ৩,২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক 600 ট্রাকের মাত্র 24%। এর ফলে ভয়াবহ মানবিক সংকটে পড়েছে 24 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। এতে গত 24 ঘন্টায় অন্তত 5 জন নিহত হয়েছে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় কেমব্রিজ শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত 9 জন। ঘটনার পর পুলিশ সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করেছে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC নিউজ। এদিকে যুক্তরাজ্য পুলিশ ও সন্ত্রাস বিরোধী ইউনিটকে ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের প্রধান সুপারিনটেন্ডেন্ট ক্রিস কেসি। এর ঘটনায় আহত সকলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ক্রিকেটারদের নিবিড় মনোযোগ ধরে রাখতে মনোবিদদের প্রয়োজনীয়তার কথা জানালেন বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। টানা সিরিজ ও ভ্রমণে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত টি-20 দল, যার প্রভাব পড়ছে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে বলে মনে করেন বিসিবি পরিচালক। এছাড়া প্রত্যেক ক্রিকেটার যেন পর্যাপ্ত বিশ্রাম পায়, সেজন্য মনোযোগ দেওয়া হচ্ছে লোড ম্যানেজমেন্টেও। আরও জানাচ্ছেন মোমসাদ বিদ্দিনুরি। আগস্টে নেদারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হয় টাইগারদের সাদা বলের ব্যস্ততা। এরপর এশিয়া কাপ, আফগানিস্তান ও সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে লড়াই। টানা 3 মাসের নিরবিচ্ছিন্ন খেলার যে ধকল, তার ছাপ পড়েছে মাঠের পারফরমেন্সে। এমনটাই মনে করছেন বিসিবি সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম। বেশ অনেকদিন ধরে আমাদের দল কিন্তু কিছু কিছু খেলোয়াড় একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে। একটু বিশ্রাম পেলে ভালো হতো, বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ ছিলেন ক্রিকেটাররা, বিশেষ করে মিডল অর্ডার। সেখানে সোহান, জাকের ছিলেন ভয়াবহভাবে নিষ্প্রভ। ফাহিম বলছেন, ক্রিকেটারদের নিবিড় মনোসংযোগ বাড়াতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। যেই রান আমাদের দলকে চেজ করতে হয়েছে বা যে রান করার সুযোগ ছিল, সে রান আমরা বোধহয় করতে পারিনি। রিসেন্টলি আমরা যে শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে, সেটা আমরা এখানে পাইনি। মিডল অর্ডার, লেট মিডল অর্ডারে এটা নিয়ে আমরা যথেষ্ট স্বস্তিতে ছিলাম। জাকির বলি, সোহানের ইনক্লুশন বা ওই জায়গাটাতে আমরা ভালো রান পাচ্ছিলাম এবং ওরা ম্যাচ জয়ী ইনিংসও খেলছিল, সেটা আমরা এবার পাইনি। রোটেশন চলছে, রেস্ট দেওয়া চলছে, লোড ম্যানেজমেন্ট চলছে। তো এই কারণেই অনেক সময় হয়তো দেখবো যে 11 জন গত দিনে ম্যাচ জিতিয়েছে, পরের দিন হয়তো সেই 11 জন খেলছে না। সেখানে হয়তো ওই কারণেই আমরা পরিবর্তন দেখি। আমরা এখনও দেখছি যে একজন সাইকোলজিস্ট আমরা কীভাবে ইনক্লুড করতে পারি জাতীয় দলের জন্য বা অন্যান্য আপকামিং খেলোয়াড়দের জন্য, সেই প্রচেষ্টা এখনও আছে। তবে নাজমুল আবেদিন ফাহিমের প্রত্যাশা, আবারও ঘুরে দাঁড়াবে দল। 4টা সিরিজ ওরা জিতেছে এবং এই প্রথম ওরা একটা সিরিজ হারলো। আমার মনে হয় না কোনোভাবেই বলা যায় যে ওরা পাস হয়ে। মোমসাদ দিনুরি, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।